দেশের বিদ্যমান যে অস্বস্তিকর অশান্তি পরিবেশের মধ্যেও ঈদের যে আনন্দ, সে আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিব, এটাই হচ্ছে উৎসবের মূল প্রেরণা। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ঈদের দিনে একে অপরের সাথে মিলিত হয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি, ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ। আমরা এমন এক দেশে বাস করছি, বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশ দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠীরা অবৈধ শাসন পরিচালনা করছে। এদের কোনো জবাবদিহিতে নেই, এদের কোনো জনগণের কাছে কিছু বলার নেই। যারা ভোটকে পাত্তা দেয় না, যারা মানুষের ভোটাধিকারকে লুণ্ঠিত করে, তাদের কাছে জবাবদিহিতার কি বা মূল্য আছে? আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান এই কদিন আগেই তারা শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের একটা তালিকা করেছে। পৃথিবীর সকল দেশের মধ্যে শীর্ষ দুর্নীতিগ্রস্তর মধ্যেও বাংলাদেশের নাম রয়েছে এবং মাঝামাঝি পর্যায়ে সেই নাম রয়েছে শীর্ষ 10টি দেশের মধ্যে। আমরা কোথায় বাস করছি? দুর্নীতিতে বিপর্যস্ত বাংলাদেশ। এমন এক ক্ষমতাসীন গোষ্ঠী, যাদের কাছে আইনের শাসন, যাদের কাছে জবাবদিহিতা, যাদের কাছে জনগণের ক্ষমতা যে নীতি, সেই নীতিতে তারা বিশ্বাস করে, বরং একজন সন্ত্রাসীর যে বৈশিষ্ট্য, একজন দস্যুর যে মনোবৃত্তি, এই নিয়েই তারা কাজ করছেন বলেই দুর্নীতি আর রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুটের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন, এই রমজান মাস মানুষ সারাদিন সিয়াম সাধনার পর রোজা রেখে একটু ভালো খেতে চায়, কিন্তু সেই সুযোগটুকু কেড়ে নিয়েছে এই সরকার। চালের দামের ভয়াবহ ঊর্ধ্বগতি। সরকার লোক দেখানো কিছু ড্রাইভ দিয়েছে, কিছু জরিমানা করেছে, কিন্তু যারা অসাধু ব্যবসায়ী, তারা সরকারের কোনো পদক্ষেপকে পাত্তা দেয়নি, কারণ এরা তো সরকারের লোক। এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটটা তো হচ্ছে সরকারের সাথে ঘনিষ্ঠ জন, তো ওদেরকে কয়েক টাকা জরিমানা করে লাভ কি? কোনো লাভ নেই। সরকার ৮৩,০০০ টন চাল আমদানির জন্য ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল, তাতে কি লাভ হয়েছে? তারপরের দিন চালের দাম আরো বেড়েছে, কারণ এদের অধিকাংশই হচ্ছে সরকারের সাথে ঘনিষ্ঠ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। কারণ সরকারের কোনো নির্দেশ তারা মানতে তো বাধ্য নয়, কারণ তারা নানাভাবেই সরকারকে তাদের অবৈধ ব্যবসার দ্বারা সরকারি লোকজনদেরকে, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে, মন্ত্রী এমপিদেরকে তারা খুশি করে। এবং এই যে দুর্নীতি মহাবৃত্ত রচনা করা হয়েছে, তাতে একজন দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে। যিনি উৎসাহিত হচ্ছেন তিনিও মনে করছেন, আমি তো ক্ষমতাসীন দলেরই লোক, আমি চুপ থাকবো কেন? শুধু ২৭ তারিখে, এই ঈদের প্রাক্কালে ২৭শে মার্চে সমস্ত গণমাধ্যম খুললে দেখা যাবে যে শুধুমাত্র হেডলাইন, শিরোনাম এবং উপশিরোনাম দুর্নীতির আপনার মহাকাব্যের কথা প্রকাশিত হয়েছে। এটা অনেকটা মহাকাব্যের মতো। এই ধরনের দুর্নীতি পৃথিবীর কোথায়
হয় বলে জানে না। সুতরাং একবারে কল্প কাহিনীকেও ছাড় বানিয়েছে, যেটি বাস্তবতা, যেটি বাস্তব দুর্নীতি। আপনার বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অবৈধ নার্সিং কলেজের যিনি অনুমোদন দেন, অনেক মন্ত্রীর স্ত্রীকে তিনি অবৈধ নার্সিং কলেজের অনুমোদন দিয়েছেন, নিজে আত্মীয় স্বজনদের নামে দিয়েছেন। এইভাবে তিনি ক্যাশিয়ার থেকে কোটিপতিতে পরিণত হয়েছে। গাজীপুর জেলার কাপাসিয়া চাঁদপুর নামে একটি বাজার আছে, সেই বাজার এই কয়েকদিন আগে পুড়ে ছারখার হয়ে যায়। তাদের জন্য কিছু অনুদান বরাদ্দ হয়েছিল। সেই অনুদান যাতে বরাদ্দ করা হয়েছিল, সেখানে বড় বড় ব্যবসায়ীরা সেই অনুদানের মধ্যে তারা তাদের ভাগ বসিয়েছে। ওই ছোট ক্ষুদ্র দোকানিরা নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে গেছে। এগুলো হচ্ছে দুর্নীতির এক একটা রূপকথার কাহিনীর মতো বাস্তব কাহিনী। কিশোরগঞ্জের একজন উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি, তার যদি দুর্নীতির আমরা খতিয়ান দেখি, মনে হয় যে মরা লাশও বোধ হয় নড়ে চড়ে বসবে। ক্ষমতাসীন দলের লোক এতই ক্ষমতাশালী, যিনি এই সরকারের একজন উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রায় 2 কোটি টাকার মতো তার ব্যাংক লোন মওকুফের সুপারিশ করেছে। এটা ধরাও পড়েছে, শাস্তিও হয়েছে, কিন্তু তার দুর্নীতিটা ধরা পড়েছে, স্বাক্ষরটা যে জাল সেটা ধরা পড়েছে, কিন্তু সে অপরাধী ব্যক্তি ধরা পড়েননি। কিশোরগঞ্জের সেই উপজেলা চেয়ারম্যান, এবং এই সাজা থাকা অবস্থায়, তার বিরুদ্ধে অভিযোগ থাকা অবস্থায় আবার তৃতীয়বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তিনিও ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী ব্যক্তি, যার কারণে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে তিনি অবস্থান করছেন। চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এত প্রভাবশালী, এতই ক্ষমতাশালী যে তিনি নিয়োগ, বদলি, বাণিজ্য, কোয়ার্টার দখল এবং কেনাবেচার কাজ সব তার নিয়ন্ত্রণে। কারণ তিনি ক্ষমতাসীনদের মদতপুষ্ট, কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। বন্ধুরা, এটি তো একটা একদিনের একটা খণ্ডচিত্র আপনাদের সামনে বললাম, যেগুলো ইতিপূর্বে এই বিগত 15-16 যুগ ধরে জানা গেছে, প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, সেগুলো তো আছে। আমি শুধু একদিনের সংবাদপত্রে যেগুলো বেরিয়েছে তার একটা খণ্ডচিত্র আমি আপনাদের সামনে দিলাম। তাহলে যে দলটি দুর্নীতির ক্ষীরের সাগরের উপর ভাসছে, তার কাছে ভোট প্রিয় হবে কেন? তার কাছে গণতন্ত্র, মানবাধিকার প্রিয় হবে কেন? তার কাছে মত প্রকাশের স্বাধীনতা প্রিয় হবে কেন? কারণ এগুলো ছাড়াই তো তিনি এবং তার দল ক্ষমতাসীন থেকে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছেন। এবং শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর বিভিন্ন ধনী দেশে তারা বানিয়েছেন এক একটি স্বর্গরাজ্য। আর এটার ফলশ্রুতি কি? যখন দুর্নীতিকে আশকারা দেওয়া হয়, যখন একটি দলের অনেককেই দুর্নীতিতে নিমজ্জিত রাখতে সুযোগ দেওয়া হয়, এরপরে হয় আধিপত্য বিস্তারের পালা। যারা দুর্নীতিতে শত শত কোটি টাকা উপার্জন করেছেন, এখন তাদের দরকার ক্ষমতা, এখন তাদের দরকার এলাকায় আধিপত্য। আর এলাকায় আধিপত্যের এই জেরে আপনার জনপদের পর জনপদ রক্তাক্ত হচ্ছে। শুধুমাত্র তাদের নিজেদের এক একটি এলাকায় কে কত বেশি আধিপত্য বিস্তার করতে পারে, কে কত বেশি এলাকায় প্রভাব বজায় রাখতে পারে, এই জন্য তারা রক্তের হোলি খেলায় দিতেছে। গতকাল মুন্সিগঞ্জে আপনারা দেখেছেন, আজকে সকালে মুন্সিগঞ্জে আপনারা দেখেছেন কিভাবে আধিপত্য বিস্তার নিয়ে সেখানে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। এবং গতকাল যশোরে সেখানে আপনারা দেখেছেন যে কিরকম ভাবে আপনার দুই পক্ষ, অর্থাৎ ক্ষমতাসীন দলের
দুই পক্ষ তারা নিজেদের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতায় মেতে উঠেছিল এবং একে অপরকে গুলি করেছে, রক্ত ঝরেছে। এটা কিছুই না, এটা হচ্ছে এই যে পাহাড় সম দুর্নীতিতে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ক্ষমতাসীন দল এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এত বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন, অক্লেশে কোনো পরিশ্রম ছাড়াই যারা এই বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন, তারা এখন এলাকার আধিপত্যে কার বেশি আধিপত্য এই কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে এখন নিজেরাই নিজেদের লাশ ফেলছে, নিজেরাই নিজেদের রক্ত ঝরাচ্ছে। এই হচ্ছে ঈদ উত্তর এবং ঈদের প্রাক্কালে সরকারি দলের লুটপাটের কাহিনী এবং সন্ত্রাস সিন্ডিকেটের কাহিনী। এর মধ্যে দিয়েই সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে বছর ঘুরে আসা এই আনন্দের দিন তাদের কেটেছে নিরানন্দে। তারা কেটেছে আতঙ্কের মধ্যে, তাদের কেটেছে ভয়ের মধ্যে। সন্ত্রাস এবং আতঙ্ককে উপহার দিয়েছেন শেখ হাসিনা সারা দেশবাসীর কাছে। এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এই পরিস্থিতির জন্য লড়াই করতে গিয়ে জীবন সংগ্রামে করে যাচ্ছেন এখন এদেশের গণতন্ত্রকামী মানুষের এক উজ্জ্বল প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজও রোগে শোকে তিনি গণতন্ত্রের তার যে মূল প্রত্যয়, এই মূল প্রত্যয় থেকে তিনি সরে আসেন। তিনি সেই গণতান্ত্রিক সংগ্রামকে তার অতীতে তিনি যেভাবে বিজয়ী করেছিলেন, এখনো এই গুরুতর অসুস্থ রোগসজ্জাতে তিনি তার কর্তব্য কর্ম, তিনি তার গণতন্ত্রের প্রতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যে অঙ্গীকার, সেখান থেকে বিন্দুমাত্র টলেননি। এবং তার উত্তরসূরি যিনি এই কঠিন দুঃসময়ের মধ্যে গণতন্ত্র ফেরানোর জন্য সংগ্রাম করছেন, প্রতিক্ষণ প্রতিনিয়ত যিনি বাংলাদেশের বিভিন্ন জনপদ, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যিনি জনগণকে উদ্বুদ্ধ করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি দেশনায়ক তারেক রহমান, তিনি যে কাজ করে যাচ্ছেন, আমরা তার নেতৃত্বেই ইনশাল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনবো। এই দুর্বিনীত দুঃশাসন, এই গণশত্রুদের পরাজিত করে আমরা আবার মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করব ইনশাল্লাহ।